Assalamu alaikum everyone. Welcome to the 7th lecture of History of English Literature 2. আমরা আজকে আমাদের ক্লাস রামাদান টাইম অনুযায়ী শুরু করছি। এমনিতে আমাদের ক্লাস হওয়ার কথা ছিল 4টা থেকে, কিন্তু রামাদান টাইম অনুযায়ী এটা শুরু হবে 2টো থেকে। 1 ঘন্টার ক্লাস হবে। এখন 1 ঘন্টার ক্লাসে অনেক সময় দেখা যায় আমাদের আলোচনাটা অনেক অনেক ব্রিফ হবে। সেক্ষেত্রে আপনাদের যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে, সেটার জন্য পরবর্তীতে আমরা এক্সট্রা কোনো টাইম ফিক্সড করব। বাট আমরা চেষ্টা করব এই সময়ের মধ্যে যতটুকু পারি আমরা ক্লিয়ার, একদম উইদাউট এনি কনফিউশন, যত ক্লিয়ার ওয়েতে আমরা আমাদের টপিকগুলো বুঝতে পারি। আশা করি আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন আপনারা। জি স্যার। আচ্ছা, আজকে আমরা মডার্ন পিরিয়ড শুরু করে দিচ্ছি। We have already completed Victorian period before midterm. Now, after midterm, we are starting our final. In our final, the first topic we are going to discuss is modern period. আমরা modern period শুরু করতে যাচ্ছি। modern period বলতে আমরা the 20th century 20th century কে ফোকাস করব। আমাদের এই টেক্সটটা নেওয়া হয়েছে নর্টনস অ্যান্থোলজি থেকে। আমি আপনাদের সাথে হ্যান্ডআউটটা শেয়ার করব। আমাদের এই স্লাইড অ্যাকচুয়ালি পুরোটাই ওই নর্টন অ্যান্থোলজি থেকেই আমরা ফলো করার চেষ্টা করেছি। সেখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আলোচনা করা হয়েছে। আমাদের টাইম লিমিট এবং মানে সবকিছু মিলিয়ে এটা আমাদের জন্য সবচেয়ে বেশি কার্যকরী বলে আমার মনে হয়েছে। নাও আমরা ধীরে ধীরে সামনে আগাই, অন্যরা জয়েন করতে করতে, কারণ আমাদের তো উই ডু নট হ্যাভ এনি মিনিট টু ওয়েস্ট। অতএব আমরা শুরু করতে যাচ্ছি মডার্ন পিরিয়ড, 20th সেঞ্চুরি। প্রথমেই আমরা যেভাবে শুরু করেছি এর আগে, রোমান্টিক পিরিয়ড বা ভিক্টোরিয়ান পিরিয়ড, শুরুতে আমরা হিস্টোরি সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করেছি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। The period which for convenience we call the 20th century, হিসাবের সুবিধার্থে, আমাদের সুবিধার্থে আমরা এই মডার্ন পিরিয়ডের এক অংশকে বলছি বিংশ শতাব্দী, the 20th century। যদিও আমরা বলছি 20th century, it begins really with the late 19th। 20th century আসলে এক্স্যাক্টলি যে 1900 সাল থেকে শুরু হচ্ছে তা কিন্তু না। সেঞ্চুরি হিসাবটা কিন্তু -1 করে করতে হয়। যেমন 20th সেঞ্চুরি, তার মানে 20 - 1 1900, 1900 সাল থেকে। 1900 থেকে 1999, 1900 সাল থেকে 1900 টু 1999, এইটুকু হচ্ছে লিটারেলি 20th সেঞ্চুরি। কিন্তু ইন ইংলিশ লিটারেচার 20th সেঞ্চুরি একটু আগে থেকে শুরু হচ্ছে। 20th century it begins really with the late 19th। বিশেষ করে ভিক্টোরিয়ান পিরিয়ড যখন শেষ হচ্ছে, কুইন ভিক্টোরিয়ার শাসনামলের একদম শেষ মুহূর্তটা, ওই সময় থেকে লিটারেচার, ইন ইংলিশ লিটারেচার 19th সেখান থেকেই 20th সেঞ্চুরিটা কিন্তু শুরু হচ্ছে। যদিও মুখে বলা হচ্ছে 20th সেঞ্চুরি ইংলিশ লিটারেচার, এটা শুরু হচ্ছে কিন্তু একদম ভিক্টোরিয়ান পিরিয়ডের লাস্ট ডিকেড থেকে, মানে 1890 থেকে 1899, এই সময়টা 20th সেঞ্চুরি লিটারেচার যদিও বলছি, তবু কিন্তু এটার ট্রেস আমরা পাবো ওই 1890 থেকে 1899। এই সময়টা কেন গুরুত্বপূর্ণ, কেন আমরা এই সময় থেকে স্টার্ট করছি? When the sense of the passing of a major phase of English history, ইংলিশ ইতিহাসের, ইংরেজদের ইতিহাসের বড় একটা অধ্যায় তখন শেষ হচ্ছে। কুইন ভিক্টোরিয়ার শাসনামল, এটা একটা যুগান্তকারী সময়, এবং এই সময় কুইন ভিক্টোরিয়ার শাসন শেষ হচ্ছে। পুরো ইংরেজ ইতিহাস নতুন এক অধ্যায়ে পদার্পণ করছে, নতুন ইতিহাসের মোড় পাল্টে যাচ্ছে। English history was already in the air. Queen Victoria's Jubilee in 1887 and even more her Diamond Jubilee in 1897, বহু বছর ধরে ভিক্টোরিয়া শাসন করেছেন, এবং তার শাসন আমলের শেষের দিকে, বিশেষ করে লাস্টের দশক, যেটা আমি বললাম 1890 থেকে 1899, এই সময়টা it were felt even by the contemporaries। ওই সময় যারা সমসাময়িক বিশিষ্ট জনেরা ছিলেন, তারা এটা ফিল করতে পেরেছিলেন যে 1890 এর শেষ থেকেই ভিক্টোরিয়ান পিরিয়ডের
বিদায়ের ঘন্টা বেজে গেল। টু মার্ক দ্য এন্ড অফ দ্য এরা, ভিক্টোরিয়ান পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে। যদিও যদিও আমরা 1901 সালে কুইন ভিক্টোরিয়া মারা যান, তার শাসন শেষ হয়, কিন্তু মানে যদি আমরা ইনফ্লুয়েন্সের দিক থেকে দেখতে যাই তাহলে কিন্তু 1890 সালের মধ্যেই কুইন ভিক্টোরিয়ান পিরিয়ড শেষ হয়ে গেছে। এরপরে ধীরে ধীরে মডার্ন পিরিয়ড শুরু হচ্ছে। As the 19th century drew to a close, ধীরে ধীরে ঊনবিংশ শতাব্দী শেষ হচ্ছে, বিংশ শতাব্দী শুরু হচ্ছে। কোন সময়টার কথা বললাম? 1890 থেকে 1899, এই সময়টাতে ঊনবিংশ শতাব্দী শেষ হচ্ছে, বিংশ শতাব্দী শুরু হচ্ছে। There were many manifestations of a weakening of traditional stabilities. Important sentence হাইলাইট করা আছে আপনাদের জন্য সুবিধার জন্য। অর্থটা কি দাঁড়ালো? There were many manifestations, এরকম অনেকগুলো লক্ষণ পাওয়া যাচ্ছিল, বহু লক্ষণ পাওয়া যাচ্ছিল। কিসের লক্ষণ? Of a weakening of traditional stabilities. এই যে ট্র্যাডিশন, প্রথা, প্রথাগত যে ধারা, এর মধ্যে কিছুটা দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে শুরুর দিকে ভিক্টোরিয়ান ট্র্যাডিশন অনেক স্ট্রং ছিল না? একদম শুরু থেকে বলেছি যে ভিক্টোরিয়ানিজম, বিং প্রুড, ডেকোরাস, রেসপেক্টেবল, রিপ্রেশন, এই বিষয়গুলো ধীরে 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 দুর্বল হতে লাগলো। ভিক্টোরিয়ান যে স্ট্রং ট্র্যাডিশন, সেটা 1890 এর পরে এসে ভেঙে পড়তে লাগলো, আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে লাগলো। ভিক্টোরিয়ানদের এত স্ট্রং একটা ট্র্যাডিশন, এটা কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। ভালো করে মাথায় রাখেন, ভিক্টোরিয়ানদের এত স্ট্রং ট্র্যাডিশন, তারা এত নিয়ম কানুন, এত কড়াকড়ি, তাদের এত এথিক্স, এত রুলস, এত রিপ্রেশন, এত ডেকোরাম, এত নিয়ম কানুন, এত কনফর্মিটি, তারপরেও তাদের প্রথা ভেঙে পড়ছে, তাদের যে ট্র্যাডিশন সেটা ভেঙে পড়ছে। এরপরে রেড কালার্ড, এই পার্টটা আমি রিকোয়েস্ট করব জেরিন, তাসনিম জারিন, আপনি একটু পড়বেন, এই রেড লাল অংশটা পড়বেন। Okay, sir. The aesthetic movement, with its insistence on art for art's sake, assaulted the assumptions about the nature and functions of art held by ordinary middle-class readers, deliberately provocatively. প্রভোকেটিভলি, Provocating. ওই যে আমরা একটা ওয়ার্ড বলি না, প্রভোক করা, প্রভোক, সেই প্রভোক থেকেই প্রভোকেটিভলি। থ্যাংক ইউ জারিন। এখন আমরা এই লাল পয়েন্টটা আমাদেরকে বুঝতে হবে, অবশ্যই বুঝতে পারছেন, এটা আপনাদের ফাইনালের জন্য খুব ইম্পর্টেন্ট। দিস, এই সময়ে একটা শিল্প আন্দোলন শুরু হলো। কি নাম সেই শিল্প আন্দোলনের? দ্য অ্যাস্থেটিক মুভমেন্ট। অ্যাস্থেটিক শব্দের অর্থ হচ্ছে নান্দনিক। নান্দনিক শব্দটা এসেছে নন্দন তত্ত্ব থেকে, মানে হচ্ছে সৌন্দর্য বিজ্ঞান, সায়েন্স অফ বিউটি। আমরা যে বলি কোনো কিছু সুন্দর, এক একজনের কাছে এক একটা বিষয় সুন্দর মনে হয়। এখন সুন্দরের পেছনে বিজ্ঞানটা কি? হোয়াট ইজ দ্য সায়েন্স বিহাইন্ড দ্য বিউটি? এই যে বিজ্ঞান, সৌন্দর্য বিজ্ঞান, এটাকেই বলা হয় হচ্ছে নন্দন তত্ত্ব। আমরা কোনো কিছুকে কিভাবে সুন্দর হিসেবে বিবেচনা করি। বিশেষ করে এই ভিক্টোরিয়ান পিরিয়ড শেষ হচ্ছে 1890 এর দশক, এই সময় থেকে একটা শিল্প আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠছে। কি সেই আন্দোলন? আন্দোলনের নাম হচ্ছে নান্দনিক আন্দোলন, অ্যাস্থেটিক মুভমেন্ট। এরা কি করতো? এরা কি লাঠি নিয়ে বের হতো? না, এরা লাঠি সোটা নিয়ে বের হতো, এরা অস্ত্র নিয়েও বের হতো না। এদের মুভমেন্টটা কেমন ছিল? মুভমেন্টটা ছিল হচ্ছে আর্ট রিলেটেড, আর্টিস্টিক মুভমেন্ট, শিল্প আন্দোলন, নন্দন তত্ত্ব বিষয়ক যে আন্দোলন যেটা। এদের মূল কথাটা কি ছিল? যারা অ্যাস্থেটিক মুভমেন্টে বিশ্বাসী ছিল তাদের কথা কি ছিল? With its insistence on art for art's sake, art for art's sake, শিল্প
শিল্পের জন্য, শিল্পের জন্ম শিল্পের জন্যই, এই কথাটার মানে কি? এর আগে আমরা যতগুলো মানে রোমান্টিক মুভমেন্ট নিয়ে আলোচনা করেছি, আমরা ভিক্টোরিয়ান মুভমেন্ট নিয়ে আলোচনা করেছি। রোমান্টিক পিরিয়ডে দেখেন আমাদের 5 I ছিল না? ইমাজিনেশন, ইনটিউশন, আইডিয়ালিজম, ইন্সপিরেশন, ইন্ডিভিজুয়ালিটি। এর পেছনে আমরা কিন্তু সবসময় কবিতা বা সাহিত্যকে কোন একটা বিশেষ কাজে সবসময় ব্যবহার করতে চেয়েছি। বিশেষ করে ওয়ার্ডসওয়ার্থ বলেছেন আর্ট ফর লাইফ, শিল্প জীবনের জন্য। বিশেষ করে আমরা যেন আরেকটু ভালোভাবে বেঁচে থাকতে পারি, আমাদের চিন্তা ভাবনা যেন উন্নত হয়, আমাদের মধ্যে যেন নৈতিকতা, আদর্শবাদ, আমাদের মধ্যে যেন মূল্যবোধ, এগুলো যেন জাগ্রত হয়, আমরা যেন মানসিকভাবে উন্নত হই। সেটাই ছিল সাহিত্য বা কবিতার কাজ। মানে সেই ইতিহাসের শুরু থেকেই, মানব সভ্যতার শুরু থেকেই সাহিত্যের পেছনে মানুষ সবসময় একটা করে ফাংশন খুঁজতো, যে আমরা কবিতা কেন পড়বো, গল্প কেন পড়বো। বিশেষ করে যারা রোমান্টিক কবি তারা বলছেন যে আমরা কবিতা পড়বো তার কারণ হচ্ছে কবিতা আমাদেরকে মহান হতে শেখায়। পোয়েট্রি ইন্সপায়ার্স আস টু বিকাম আ বেটার ভার্সন অফ আওয়ারসেলভস। দেখবেন আমরা কিন্তু ওই স্যার ওয়াল্টার স্কট, স্কট সম্পর্কে যখন পড়েছি তখন বলছি তা উনি আমাদেরকে ইন্সপায়ার করছেন আরো ভালো মানুষ হওয়ার। চার্লস ডিকেন্সের নভেল যখন পড়ছে আমাদের আরো ভালো হওয়ার জন্য উদ্বুদ্ধ দিচ্ছেন। মানে সাহিত্য অ্যাকচুয়ালি আমাদেরকে মানসিকভাবে উন্নত হওয়ার জন্য সবসময় ইন্সপিরেশন দিচ্ছে, যাতে আমাদের মধ্যে নৈতিকতা, আদর্শবাদ, সামাজিক মূল্যবোধ এইসব যেন জাগ্রত হয়। তাহলে রোমান্টিক পিরিয়ডে ছিল হচ্ছে আর্ট ফর লাইফ সেক, জীবনের জন্য। ভিক্টোরিয়ান পিরিয়ডে যারা সাহিত্যিক তারা তো একদম জোর দিয়ে নৈতিকতার পক্ষে কথা বলেছেন, একদম টেনিসন, ব্রাউনিং থেকে শুরু করে আমাদের থ্যাকারে, জর্জ এলিয়ট পর্যন্ত তারা কিন্তু নৈতিকতার পক্ষে কথা বলেছেন। মানে সাহিত্য আমাদেরকে নীতিবান হতে শেখাচ্ছে। আমরা কিন্তু সবসময় শিল্পের একটা করে ফাংশন খুঁজে বের করার চেষ্টা করি, এটা সমাজে যুগ যুগ ধরে এসেছে। যখনই আমরা কোনো কিছু দেখি আমরা সেগুলোর জাস্টিফিকেশন, ফাংশন খুঁজি। বিশেষ করে সহজ একটা উদাহরণ দিই, যখন কোনো সামনে কোনো পেইন্টিং আমরা দেখি আমরা কিন্তু পেইন্টিং এর অর্থ বোঝার চেষ্টা করি। অর্থ বুঝলে কি হবে? অর্থ বুঝলে আমরা কিছু জানতে পারবো, জানলে কি হবে? আমাদের মন মানসিকতা আরো উন্নত হবে, আমরা আরো ভালো মানুষে পরিণত হব, মানসিকভাবে আমাদের একটা অ্যাডভান্সমেন্ট, উন্নতি ঘটবে। তাহলে সেটাই কিন্তু এতদিন পর্যন্ত ছিল আর্টস সেক, আর্ট ফর লাইফ সেক, এটা কিন্তু এতদিন পর্যন্ত ছিল। মডার্ন পিরিয়ডে এসে যারা শিল্পী তারা এই ধারণায় বড়সড় একটা ধাক্কা দিলেন। তারা কি বললেন? আর্ট ফর আর্টস সেক। শিল্পে, শিল্প জীবনের জন্য না। শিল্প এত বড় একটা বিষয়, এটা জীবন পেরিয়ে, ইট ইজ বিয়ন্ড লাইফ। শিল্প শিল্পের জন্যই, এর অন্য কোনো ফাংশন, অন্য কোনো কার্যকারিতা না থাকলেও চলবে। শিল্পের অন্য কোনো কার্যকারিতা না থাকলেও চলবে। শিল্প শুধু শিল্পের জন্য, শিল্প শুধুমাত্র তার নিজস্ব সৌন্দর্য আবিষ্কারের জন্য। শিল্পের মাধ্যমে যে সমাজে কোনো পরিবর্তন আনতে হবে, শিল্পের মাধ্যমে যে মানুষকে কিছু শেখাতে হবে, শিল্পের যে অন্য কোনো উদ্দেশ্য থাকতে হবে, সেটা শিল্পীরা প্রত্যাখ্যান করলেন, বর্জন করলেন। তারা বললেন যে শিল্প হচ্ছে হাই আর্ট, আর্ট ইজ রিয়েলি হাই অ্যান্ড ইট ইজ বিয়ন্ড হিউম্যান লাইফ। শিল্পের অন্য কোনো ফাংশন, অন্য কোনো অ্যাক্টিভিটি থাকার কোনো প্রয়োজনীয়তা নাই। শিল্প শুধুমাত্র শিল্পের জন্যই। আমরা শিল্প, we will appreciate art only for its own sake। এটা বলে শিল্পীরা মানুষের মনের মধ্যে বড়সড় একটা ধাক্কা দিলেন। এটা একটা বিশাল আক্রমণ, মানে ভয়ঙ্কর এক আক্রমণ। মানে শিল্পের ভিত্তি পুরো একদম ভেঙে চুরে গেল। এটা সল্টেড দ্য রিডার্স, যারা পাঠক, যারা দর্শক, তাদেরকে এটা চরমভাবে আক্রমণ করলো। কখনো কখনো পজিটিভ ওয়েতে, কখনো কখনো নেগেটিভ ওয়েতে। দর্শকরা তারা কেউ কেউ ইন্সপায়ার্ড হলেন, বেশিরভাগই তারা অফেন্ডেড হলেন। কারণ শিল্পীদের এটা তারা ইচ্ছা করে এই আঘাতটা করলেন। Modern artists, they assaulted the assumption about the nature and function of art held by ordinary middle class readers, যারা সাধারণ মানুষ, আমজনতা,
তাদেরকে বলা হয় ফিলিস্তিন। ফিলিস্তিন কিন্তু প্যালেস্টাইন না, ওই প্যালেস্টাইন ওটা আলাদা শব্দ। ফিলিস্তিন বলতে আমরা যেটা বুঝি প্যালেস্টাইনের বাসিন্দা, ওটা না। এখানে ফিলিস্তিন বলতে আমরা বুঝি আমজনতা, ম্যাঙ্গো পিপল, অর্ডিনারি পিপল। সাধারণ মানুষরা শিল্প বলতে, প্রকৃতি বলতে যা বোঝে, সাহিত্য বলতে যা বোঝে, সেই ধারণার মধ্যে শিল্পীরা আঘাত করলেন এবং পুরো ধারণা পাল্টে দিতে চাইলেন। দে assaulted the assumptions. সাধারণ মানুষের মধ্যে শিল্প বিষয়ে যে ধারণা ছিল, সেই ধারণায় তারা প্রবলভাবে আঘাত করলেন। অ্যান্ড অ্যাবাউট দ্য নেচার, এবং প্রকৃতি সম্পর্কে মানুষের যে ধারণাটা ছিল, এমনকি ভিক্টোরিয়ান পিরিয়ড পর্যন্ত মানুষের মনের মধ্যে নেচারকে ডমিনেট করার মতো একটা ইন্টেনশন কাজ করতো। ইভেন ওয়ার্ডসওয়ার্থ, উনি প্রকৃতিকে গুরু হিসেবে, শিক্ষক হিসেবে নিয়েছেন, কখনো কখনো প্রকৃতিকে ঈশ্বর হিসেবে নিয়েছেন। উনি কিন্তু আলটিমেটলি মানুষের প্রয়োজনে প্রকৃতিকে ব্যবহার করেছেন। কিন্তু আধুনিক যারা শিল্পী, আধুনিক কবি সাহিত্যিক, তারা প্রকৃতিকে নিয়ে গেলেন বিয়ন্ড হিউম্যান লাইফ। মানুষের থেকে বেশি, সবকিছু মানুষের জন্য হতে হবে তা না। প্রকৃতিকে এতদিন পর্যন্ত আমরা শুধুমাত্র আমাদের স্বার্থের চোখ দিয়ে দেখেছি, প্রকৃতিকে দেখতে হবে আরেকটু গভীরভাবে। নেচার ইজ হায়ার দ্যান হিউম্যান বিং, বিয়ন্ড হিউম্যান লাইফ। এবং শিল্পকে আমরা লিমিটেড করে রেখেছি, শিল্পকে আমরা ব্যবহার করি, শিল্পের আমরা কার্যকারিতা, উপযোগিতা খুঁজি, শিল্পের আমরা ফাংশন খুঁজি। সেটা গান হোক, কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক, নৃত্য হোক, ভাস্কর্য হোক, স্থাপত্য হোক, সবকিছুর আমরা কার্যক্রম, কাজ খুঁজে বের করার চেষ্টা করি, ফাংশন খুঁজে বের করার চেষ্টা করি। শিল্পীরা বললেন যে শিল্প তার যে কোনো ফাংশন থাকতে হবে তা না, শিল্প শিল্পের জন্যই। তার মানে শিল্পের যে মানে থাকতে হবে সেটা না। সাধারণ মানুষ সবসময় শিল্পের মধ্যে মানে খুঁজে বের করার চেষ্টা করে, এবং ওই মানে খুঁজে বের করতে গিয়েই তার কিছু কাজ হাসিল হয়। মানে খুঁজে বের করতে গিয়েই ওই আর্টের কিছু ফাংশন বের হয়ে যায়। এখন শিল্পীরা বলছেন যে শিল্পের যে কোনো মানে থাকতে হবে, কোনো মিনিং থাকতে হবে তা না। শিল্পকে আমরা শুধুমাত্র ওই শিল্পের জন্যই অ্যাপ্রিসিয়েট করব, এর অন্য কোনো কার্যকারিতা থাকার কোনো প্রয়োজন নাই। এখন যারা আপামর জনসাধারণ, সাধারণ যারা দর্শক, সাধারণ যারা শিল্প বোদ্ধা, তারা কনফিউজড হয়ে গেলেন যে শিল্পীরা কি বলতে চাচ্ছে। শিল্প জীবনের জন্য না, শিল্প শিল্পের জন্যই। শিল্প থেকে যে আমরা কোনো মেসেজ পাবো, শিল্প থেকে যে আমরা কোনো মোরাল লেসন পাবো, শিল্প দিয়ে আমাদের যে কোনো ফাংশন হবে, কোনো কাজ আদায় হবে, কোনো কাজ হাসিল হবে তা না। শিল্প শিল্পের জন্যই। তার মানে শিল্প যে সবসময় জীবনে কাজে লাগবে তা কিন্তু না, শিল্প শিল্পের জন্যই। এই আইডিয়াটা, এই ফিলোসফিটাই হচ্ছে অ্যাস্থেটিক মুভমেন্ট এর ম্যাক্সিম। যারা শিল্পী তারা এটা পালন করা শুরু করলেন। এর ফলে কি হলো? এই প্রভোকেটিভলির পর, প্রভোকেটিভলি আমরা কি বললাম? প্রভোক করা মানে কাউকে উস্কানি দেয়া, প্রভোক উস্কানি দেওয়া, কাউকে খোঁচানো, কাউকে উত্তেজিত করা। ইচ্ছা করে শিল্পীরা সাধারণ মানুষকে আক্রমণ করলেন, উত্তেজিত করলেন, তারা যাতে সবসময় শিল্পকে জীবনের প্রয়োজনে ব্যবহার না করেন। শিল্পের এমন কিছু গুরুত্ব আছে যেটা শুধুমাত্র তাকে শিল্প হিসেবে, শুধুমাত্র তাকে আর্টিস্টিক পিস হিসেবে দেখতে হবে। এখন এই বিষয়টা আমাদেরকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, এত সহজে বোঝার বিষয় না। আবারও বলছি যে রোমান্টিক পিরিয়ডে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং আরো যারা রোমান্টিক কবি ছিলেন, তারা শিল্পকে সবসময় জীবনের জন্য বিবেচনা করেছেন। কবিতা আমাদেরকে সবসময় ভালো মানুষ হওয়ার জন্য, সাহিত্য আমাদেরকে আরো ভালো, উন্নত মন মানসিকতা হওয়ার জন্য অনুপ্রেরণা দান করে। যখনই আমরা কোনো পেইন্টিং দেখি, পেইন্টিং আমাদেরকে আনন্দ দেয়, উৎসাহ দেয়, অনুপ্রেরণা যোগায়। কখনো কখনো সেটা আমাদের দৈনন্দিন জীবনে কাজেও লাগে, কোনো কোনো শিল্পকর্ম আমাদের দৈনন্দিন জীবনে কাজেও লাগে। এখন যারা মডার্ন আর্টিস্ট, তারা বলছেন যে শিল্পের যে সবসময় উপযোগিতা, ফাংশন থাকতে হবে তা না,
ফাংশন ছাড়াও শিল্প হতে পারে। শিল্পকে শিল্পের দৃষ্টিতে দেখতে হবে। আচ্ছা, এরপরে ইট হেল্পড টু ওয়াইডেন দ্য ব্রিজ। এখান থেকে আমি রিকোয়েস্ট করছি, শামসুন নাহার পপি দেখতে পাচ্ছেন? শামসুন নাহার পপি Yes, sir. পড়েন তো এখান থেকে, প্রভোকেটিভলির পর থেকে ইট হেল্পড। It helped to widen the bridge between artists and writers on the one hand and the Philistine public on the other. A bridge, an earlier symptom of which was Matthew Arnold's war on the Philistine in culture and energy, and that was later to the result in the alienation of the artist, which has since become a commonplace of criticism. This bridge was more than a purely English matter. থ্যাংক ইউ। From France came. এটুকু Oh, okay, sir. এটুকু আমরা একটু বুঝে নেই, এখানে কিছু বোঝার ব্যাপার আছে। যখনই শিল্পীরা বলল যে শিল্পের যে কোনো প্র্যাকটিক্যাল ইউজ থাকতে হবে তা না, শিল্প শুধু শিল্পের জন্যই, তখন শিল্পীরা তার নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব চেতনা অনুযায়ী তারা শিল্পকর্ম তৈরি করা শুরু করলো। কবিরা তাদের নিজের মন মতো কবিতা লেখা শুরু করলো, যারা সাহিত্যিক, ঔপন্যাসিক, গল্পকার, তারা তাদের বিশ্বাস অনুযায়ী লেখা শুরু করলো। তখন একটা বিরাট বিভেদ, একটা ফাঁক, একটা ডিস্টেন্স আমরা লক্ষ্য করছি। একদিকে হচ্ছে শিল্পী, আরেকদিকে হচ্ছে সাধারণ মানুষ। শিল্পীরা এত কঠিন কঠিন বিষয়ে লেখালেখি শুরু করলেন, এত জটিল সব পেইন্টিং, এত জটিল সব সঙ্গীত নৃত্য আবিষ্কার শুরু হলো, যে সাধারণ মানুষের সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। সাধারণ মানুষ কিছুই বুঝতে পারে না। ফিলিস্তিন পাবলিক, অর্ডিনারি পিপল, দে হ্যাভ নো ক্লু হোয়াট ইজ গোয়িং অন। শিল্পী তারা শিল্পকর্ম সৃষ্টি করছে, কিন্তু সাধারণ মানুষ কিছুই বুঝতে পারছে না। এতদিন পর্যন্ত সাধারণ মানুষ শিল্পের মধ্যে সবসময় জীবনের প্রয়োজনীয়তা, উপযোগিতা খুঁজতো। শিল্পের ব্যবহার আছে মানে হচ্ছে শিল্পের মিনিং আছে, অর্থ আছে। যখনই শিল্পীরা বললেন যে শিল্পের যে কোনো মানে থাকতে হবে, শিল্পের যে কোনো ব্যবহার প্রয়োজনীয়তা থাকতে হবে, এমন কোনো কথা না, তখন তারা তাদের ইচ্ছা মতো আরবিট্রারি আর্ট ক্রিয়েশনে নিয়োজিত হলেন। আর সাধারণ মানুষ কোনো কিছুই তার নাগাল পাচ্ছে না। শিল্পীরা তাদের মন মানসিকতার দিক থেকে এত দূরে, এবং শিল্পীরা তারা তাদের মধ্যে এমন একটা অ্যাটিটিউড গ্রো করলো যে সাধারণ মানুষ বুঝলো কি বুঝলো না তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা আমাদের মতো শিল্পকর্ম সৃষ্টি করে যাব। সাধারণ মানুষ বুঝলে বুঝলো, না বুঝলে নাই। তাদের মধ্যে এরকম একটা অ্যাটিটিউড কাজ করছে। শিল্পীরা তাদের মতো করে জটিল জটিল শিল্পকর্ম সৃষ্টি করে যাচ্ছে। জটিল কবিতা, জটিল উপন্যাস, জটিল পেইন্টিং, জটিল সঙ্গীত, জটিল নৃত্য, খুবই কমপ্লেক্স। এবং সাধারণ মানুষ তার কোনো কুল কিনারা পাচ্ছে না, তারা কোনো অর্থ কিছু বুঝছে না, কোনো ফাংশন বুঝছে না, এবং তারা টোটালি ইন দ্য ডার্ক। শিল্পী শিল্পীর মতো শিল্পকর্ম সৃষ্টি করে যাচ্ছে, কবি কবির নিজের মন মতো কবিতা লিখে যাচ্ছে, সাহিত্যিক তার মতো করে সাহিত্য রচনা তৈরি করে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তার কোনো নাগালি পাচ্ছে না, কিচ্ছু বুঝছে না। দ্য ব্রিজ, দ্য গ্যাপ, ফাটল, বিশাল ফাটল তৈরি হলো। একদিকে শিল্পী, আরেকদিকে সাধারণ মানুষ। একদিকে শিল্পী, কবি, সাহিত্যিক, আরেকদিকে হচ্ছে আমজনতা। শিল্পী সাহিত্যিকরা তাদের ইচ্ছা মতো, মন মতো তারা শিল্পকর্ম তৈরি করে যাচ্ছে, তারা সাধারণ মানুষ বুঝলো কি বুঝলো না তা নিয়ে তারা কেয়ার করছে না। তখন সাধারণ মানুষ কি বলবে, যে দূর তাদের কবিতা, বুঝি না কিছু না, কেন পড়বো। কবি তার মতো করে কবিতা লিখছে, কিন্তু সাধারণ মানুষ বুঝছে না, কবি তাদেরকে বোঝানোর চেষ্টাও করছে না। মানুষ শেষ পর্যন্ত মনে করছে যে কবি আমাদের কথা চিন্তা করে না। কবি সাহিত্যিকেরা তারা শুধু তাদের শিল্প নিয়ে কচকচানি করতেছে, কিন্তু সাধারণ মানুষের কথা তারা চিন্তা করছে না। সাধারণ মানুষ শিল্প থেকে বিমুখ হয়ে গেল। বিশেষ করে ফ্রম মডার্ন আর্ট, অর্ডিনারি পিপল তারা বিমুখ হয়ে গেল, তারা মুখ ঘুরিয়ে নিল, তারা মুখ ফিরিয়ে নিল, মুখ ঘুরিয়ে নিল। শিল্পী, আধুনিক শিল্পীরা সাধারণ মানুষের কথা কেয়ারই করছে না, তারা তাদের মতো করে শিল্প করে যাচ্ছে, আর সাধারণ মানুষরা মুখ ফিরিয়ে নিচ্ছে। ওই আধুনিক জটিল শিল্প সাধারণ মানুষের হৃদয় স্পর্শ করছে না। ম্যাথু আর্নল্ড, যখন আমরা ম্যাথু আর্নল্ড সম্পর্কে পড়েছি ভিক্টোরিয়ান পিরিয়ডে, ম্যাথু আর্নল্ড কিছুটা ইঙ্গিত দিচ্ছেন যে শিল্পী সাহিত্যিকরা তারা ধীরে ধীরে
এমন দিকে চলে যাচ্ছে, এমন এক্সট্রিম আর্টের দিকে চলে যাচ্ছে যে তাদের সাথে সাধারণ মানুষের একটা বিরাট পার্থক্য তৈরি হচ্ছে, একটা বিরাট গ্যাপ তৈরি হচ্ছে। শিল্পীরা সাধারণ মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারছে না। এর ফলে কি হচ্ছে? টু রেজাল্ট ইন দ্য এলিয়েনেশন অফ দ্য আর্টিস্ট। শিল্পী নিঃসঙ্গ হয়ে যাচ্ছে, একা হয়ে যাচ্ছে, শিল্পী বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এলিয়েনেটেড, এলিয়েন থেকে এলিয়েনেটেড। শিল্পীরা এক একটা ভিনদেশি প্রাণী, এলিয়েনেটেড, বিচ্ছিন্ন, সাধারণ মানুষের সাথে কোনো যোগাযোগ নাই। এখন শিল্পী সাহিত্যিকরা যদি এতটাই এক্সট্রিম আর্ট ফর আর্টস থেকে বিশ্বাসী হয়, তাহলে বিপদটা কি, সমস্যাটা কি? সমস্যা হচ্ছে শিল্পী শিল্পীর মতো করে তার মনের মাধুরী মিশিয়ে ইচ্ছা মতো শিল্পকর্ম তৈরি করবে, সাহিত্যিকরা সাহিত্য রচনা করবে, আর সাধারণ মানুষরা তারা কিছুই বুঝবে না। দে উইল আন্ডারস্ট্যান্ড নাথিং, অ্যাবসলিউটলি নাথিং। তারা কি কেয়ার করবে? শিল্পী সাহিত্যিকরা তারাও কেয়ার করে না, সাধারণ মানুষ তারাও কেয়ার করে না। তাহলে যারা শিল্পী তারা বিচ্ছিন্ন হয়ে গেল, জনবিচ্ছিন্ন। এখন এটা কিন্তু অনেক সিরিয়াস ক্রিটিসিজম, যে আসলে তাহলে কি সাধারণ মানুষদের তাহলে শিল্পের প্রতি কোনো যোগাযোগ থাকবে না? শিল্পের প্রতি সাধারণ মানুষ, ফিলিস্তিনের কি কোনো কানেকশন থাকবে না? এটা কি কোনো কথা? শিল্পীরা কেন সাধারণ মানুষকে শিল্পের সাথে সংযুক্ত করতে পারছেন না? এটা তাহলে শিল্পীদের ব্যর্থতা না? কি বলেন আপনারা? দ্য ব্রিজ ওয়াজ মোর দ্যান এ পিওরলি ইংলিশ ম্যাটার। শুধুমাত্র এটা ফ্রান্স বা জার্মানি বা ইটালির কথা না, এটা ইংল্যান্ডেও এটা হচ্ছে। যারা শিল্পী তারা তাদের ইচ্ছা মতো শিল্পকর্ম তৈরি করছে, সাহিত্যিকরা তাদের মন মতো করছে, সাধারণ মানুষ কিছুই বুঝছে না। আধুনিক সাহিত্যিকদের কথা সাধারণ মানুষ কিছুই বুঝছে না। তাহলে তারা ফিরে যাচ্ছে ভিক্টোরিয়ান মাইন্ডসেটে, তারা ফিরে যাচ্ছে রোমান্টিক মাইন্ডসেটে। ওই সময়ের সাহিত্যকর্ম কিছুটা হলেও বোঝা যেত। জাইনাব শুনতে পাচ্ছেন? জাইনাব, জাইনাব শুনতে পাচ্ছেন? তিথিরানী দেবনাথ শুনতে পাচ্ছেন? Yes, sir. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। এই শেষে ফ্রম থেকে পড়েন তো, রেড, রেড মার্ক, ফ্রম। Sir. Okay, sir. From French came the tradition of the Bohemian life that scorned the limits imposed by conventional ideas of respectability, together with other notions of the artist as rejecting and rejected by ordinary society, which in different ways um, fostered the view of the alienated artist. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু বোঝার চেষ্টা করি কি কথা হচ্ছে এখানে। ফ্রান্সে একটা গ্রুপ ছিল, তারা নিজেদেরকে বলতো বোহেমিয়ান। সামাজিক রীতিনীতির প্রতি তাদের কোনো শ্রদ্ধা ছিল না, তারা তাদের ইচ্ছা মতো চলতো, ইচ্ছা স্বাধীনভাবে চলতো। এই ফ্রান্সের বোহেমিয়ানদের থেকে ইন্সপায়ার্ড হলো ইংল্যান্ডের কিছু সাহিত্যিক, শিল্পী সাহিত্যিক। তারা বিশেষ করে ওই ভিক্টোরিয়ানদের যে লাইফস্টাইল, রিপ্রেসড, ফুল অফ ডেকোরাম, কনফর্মিটি, রেসপেক্টেবিলিটি, প্রুড, বিশেষ করে টোটাল ভিক্টোরিয়ানিজমের উপর তাদের একটা তীব্র বিতৃষ্ণা জন্মায়। যারা শিল্পী সাহিত্যিক তাদের এই ভিক্টোরিয়ান যে লিমিটেশন, তাদের কাছে ভিক্টোরিয়ানিজম একটা জেলখানার মতো মনে হতো। সেজন্য তারা ভিক্টোরিয়ান অ্যাটিটিউড, ভিক্টোরিয়ান ফিলোসফিকে তারা বুড়ো আঙ্গুলি দেখিয়ে তারা ইচ্ছা স্বাধীন জীবনযাপন শুরু করলো। যারা শিল্পী তারা বললো যে আমরা সমাজ মানি না। কিসের সমাজের নিয়ম কানুন, ঘোড়ার ডিমের ভিক্টোরিয়ানিজম, আমরা এসব মানি না। তারা তাদের ইচ্ছা স্বাধীন জীবনযাপন শুরু করলো। দে রিজেক্টেড সোসাইটি। এখন তুমি সমাজকে প্রত্যাখ্যান করবে, সমাজ কি বসে থাকবে? সমাজও তোমাকে প্রত্যাখ্যান করবে। তাহলে দেখা গেল শিল্পীদের মধ্যে একটা শ্রেণী তারা ভিক্টোরিয়ান আইডিয়ালস, ভিক্টোরিয়ানিজমকে প্রত্যাখ্যান করলো। প্রত্যেক ক্রিয়ারই একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে না? টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেলটি খেতে হয়। শিল্পীরা সমাজকে প্রত্যাখ্যান করলো, ভিক্টোরিয়ানিজমকে প্রত্যাখ্যান করলো। ভিক্টোরিয়ানিজম কি বসে থাকবে? ভিক্টোরিয়ানিজমও ওই সকল শিল্পীদেরকে প্রত্যাখ্যান করলো।
শিল্পীরা বলছে যে এই যে সমাজ, কনভেনশনাল আইডিয়াস অফ রেসপেক্টিবিলিটি, এই যে রেসপেক্টিবিলিটি, ডেকোরাম, প্রুড, এই বিষয়গুলো নিয়ে যে তারা জোর দিচ্ছে, এই বিষয়গুলোতে তারা যে ফোকাস করছে, এগুলো আসলে মানুষের স্বাধীনতাকে খর্ব করছে। সমাজের এই যে রেসপেক্টিবিলিটি, লোকে কি বলবে, আয় হায় আমার মান সম্মান গেল, এই চিন্তা করে যদি আমাদের মাথা সবসময় ব্যতিব্যস্ত থাকে, তাহলে তো আমরা স্বাধীন মতো লাইফস্টাইল লিড করতে পারবো না, আমরা স্বাধীন হতে পারবো না। এখন এমন এক সমাজ আমি সৃষ্টি করলাম যেখানে ইচ্ছা স্বাধীনভাবে চলা যায় না, তাহলে সেটা কি বেঁচে থাকার মতো বেঁচে থাকা? শিল্পীরা বলছে যে ভিক্টোরিয়ান আইডিয়ালস, ভিক্টোরিয়ানিজম, এটা একটা জেলখানা, এই জেলখানা ভেঙে বের হতে হবে। এখানে রেসপেক্টিবিলিটির জেলখানায় সবাই বন্দী। মানুষ তাদের আত্মসম্মানের উপর এতটাই অবসেসড যে তারা তাদের স্বাধীনতাটাকে বিসর্জন দিয়েছে, জলাঞ্জলি দিয়েছে। সমাজ ভিক্টোরিয়ানিজমকে প্রত্যাখ্যান করলো যে এই রকম জেলখানায় কখনো শিল্পের বিকাশ সম্ভব না। তারা সমাজের রীতিনীতিকে প্রত্যাখ্যান করলেন। তার ফলাফল কি? সমাজও তাদেরকে প্রত্যাখ্যান করলো। দে ওয়ার অলসো রিজেক্টেড বাই ফিলিস্তিন, আমজনতা তাদেরকে প্রত্যাখ্যান করলো। which in different ways, এগুলো বিশেষ উপায়ে নানা দিক থেকে fostered the view of the alienated artist, শিল্পী সমাজ থেকে আলাদা হয়ে গেল। ভিক্টোরিয়ান পিরিয়ড, রোমান্টিক পিরিয়ডে আমরা কিন্তু দেখেছি শিল্পী সবসময় সাধারণ মানুষের সাথে ছিল, শিল্পী সবসময় সাধারণ মানুষের সাথে ছিল। ভিক্টোরিয়ান পোয়েট্রি, ইটস অল অ্যাবাউট পিপল, ইটস অল অ্যাবাউট সোসাইটি। ইভেন রোমান্টিক পোয়েট্রি, সেখানেও মানুষের কথা বলা হয়েছে, সমাজের কথা বলা হয়েছে, মানে শিল্পীরা সমাজেরই একজন ছিল। এই জন্য কিন্তু সাধারণ মানুষরা তখনকার কবিদেরকে ফিল করতে পারতো। এখন মডার্ন পিরিয়ডে এসে যখন শিল্পীরা, সাহিত্যিকরা, কবিরা সমাজ থেকে বের হয়ে আসছে, তারা এমন কিছু কথা বলছে যে সমাজের রীতিনীতির সাথে একদমই যায় না। সাধারণ মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে, একসময় তারা অফেন্ডেড ফিল করছে, তারা কিছুটা বিরক্তি, কিছুটা ঘৃণার সাথে শিল্পীদেরকে বর্জন করছে, বয়কট করছে। এতে কি হচ্ছে? এতে সমাজ এবং শিল্পীর মধ্যে বড়সড় একটা দূরত্ব তৈরি হচ্ছে, গ্যাপ তৈরি হচ্ছে। শিল্পী শিল্পীর মতো শিল্পকর্ম তৈরি করছে, সাহিত্যিক তার নিজের মতো করে সাহিত্যকর্ম তৈরি করছে, আর সাধারণ মানুষ তাদেরকে বয়কট করছে, কারণ তাদের কোনো কিছুই তারা বুঝতে পারছে না, ফিল করতে পারছে না। শিল্পীরা, সাহিত্যিকরা তারা এতটাই সমাজের বাইরে এবং তাদের শিল্পকর্ম এতটাই অন্যরকম, এতটাই র্যাডিক্যাল যে সাধারণ মানুষ সেগুলো অ্যাপ্রিসিয়েট তো দূরের কথা, তারা সেগুলো নিতেই পারছে না, তারা সেগুলো ফিলই করতে পারছে না। বৃষ্টি শুনতে পাচ্ছেন? সুস্মিতা দাস বৃষ্টি, সুস্মিতা দাস বৃষ্টি, সুমাইয়া ফেরদৌস শুনতে পাচ্ছেন? সুমাইয়া ফেরদৌস, জি স্যার। পড়েন তো প্রথম থেকে। দ্য লাইফ। The life and work of the French symbolist poets in France, the early novels of Thomas Mann in Germany, especially Bertrand Brooks, 1901, and James Joyce's Portrait of the Artist as a Young Man, 1960, show some of the very different ways in which this attitude revealed itself in literature all over Europe. In England, the growth of popular education as a result of the Education Act of 1870, which finally made elementary education compulsory and universal, led to the rapid emergence of a large, unsophisticated literary public at whom new kinds of journalism, in particular the cheap YOLO press, were directed. থ্যাংক ইউ। একটু বুঝে নেই এখানে কি হচ্ছে। সারা পৃথিবী জুড়েই একটা একটা খুব শক্তিশালী সাহিত্যিক আন্দোলন হচ্ছে, যারা শিল্পী সাহিত্যিক তারা বড় ধরনের পরিবর্তন আনতে চাচ্ছেন, কিন্তু তাদের পরিবর্তনটা এতটাই প্রবল, এতটাই মানে ওলট পালট করে দেওয়ার মতো যে সাধারণ মানুষ সেগুলো ফিল করতে পারছে না। ফ্রান্সে এক 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 ধরনের
কবি ছিল তাদেরকে বলা হতো সিম্বলিস্ট পোয়েট, প্রতীকবাদী কবি। তারা কিছু কবিতা লেখা শুরু করলেন যেগুলো একেবারে অন্যরকম, প্রচলিত কবিতার থেকে একেবারেই অন্যরকম, একদম ফাউন্ডেশনই আলাদা। এরপর থমাস মানের যে নভেলগুলো, বার্ডেন ব্রুকস এর এক্সাম্পল এখানে আছে। এরপর জেমস জয়েস, যার এই উপন্যাসটা আপনাদের সিলেবাসে আছে, আপনারা ভবিষ্যতে পড়বেন। জেমস জয়েসের উপন্যাস পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ দ্য ইয়াং ম্যান, এই উপন্যাসগুলো থেকে আমরা কি দেখতে পাচ্ছি? ইট শোস সাম অফ দ্য ভেরি ডিফারেন্ট ওয়েজ ইন হুইচ দ্য অ্যাটিটিউড রিভিলড ইটসেলফ ইন লিটারেচার। সাহিত্যের প্রতি মানুষের মনোভাব, অ্যাটিটিউড, শিল্পীদের, সাহিত্যিকদের সাহিত্যের প্রতি একটা মনোভাব ছিল, আর সাধারণ মানুষদের, আমজনতার সাহিত্যের প্রতি একটা অ্যাটিটিউড ছিল। শিল্পীরা যত দ্রুত অ্যাডভান্সমেন্টে গিয়েছেন, তাদের মন মানসিকতা যত দ্রুত চেঞ্জ হয়েছে, সাধারণ মানুষের মন মানসিকতা, ধ্যান ধারণা কিন্তু অত দ্রুত পরিবর্তন হয়নি, হতে পারেনি। এত দ্রুত বিভিন্ন আইডিওলজি গুলো ডেভেলপ হচ্ছে এবং সাহিত্য এত আমূলভাবে বদলে যাচ্ছে যে সাধারণ মানুষ সেগুলো ধরতে পারছে না। এর মধ্যে ইংল্যান্ডে একটা ব্যাপার ঘটলো। দ্য এডুকেশন অ্যাক্ট 1870 সালে একটা আইন পাশ হলো যে সবাইকে লেখাপড়া জানতে হবে। মোটামুটি সবাই লেখাপড়া জেনে গেল, মোস্ট অফ দ্য পিপল। এটা মানে ম্যান্ডেটরি ছিল। এলিমেন্টারি এডুকেশন ওয়াজ কম্পালসারি অ্যান্ড ইউনিভার্সাল। প্রাথমিক শিক্ষাটা মোটামুটি সবাই অর্জন করে ফেললো, সার্বজনীন প্রাথমিক শিক্ষা সবাই অর্জন করে ফেললো। এতে কি হলো? এক বিশাল সংখ্যক শিক্ষিত শ্রেণীর জন্ম হলো, যারা শুধুমাত্র লিখতে পড়তে জানে কিন্তু সত্যিকার অর্থে তারা শিক্ষিত না, নামে মাত্র শিক্ষিত। তারা শুধুমাত্র নামে মাত্র তারা শিক্ষিত, তারা শুধু লিখতে পড়তে পারে, কিন্তু সত্যিকার অর্থে যে শিক্ষা, সত্যিকারের যে গভীর শিক্ষা, এটা তারা অর্জন করতে পারেনি। সরকার জোর করে বেশিরভাগ মানুষকে শুধুমাত্র লেখাপড়া শিখিয়েছে, কিন্তু সত্যিকারের শিক্ষা যেটা, সেটা ওইভাবে আসেনি বেশিরভাগ মানুষের মধ্যে। এতে কি হলো? এই যে যারা শুধুমাত্র নামে মাত্র শিক্ষিত, এদেরকে আকৃষ্ট করার জন্য একটা নতুন ধরনের সাংবাদিকতা শুরু হলো, ইয়েলো প্রেস জার্নালিজম, হলুদ সাংবাদিকতা, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন, যে নানা রকম ভুয়া সংবাদ দিয়ে মানুষদেরকে আকৃষ্ট করা এবং তাদেরকে পড়ায় উদ্বুদ্ধ করা। আমরা যখন চার্লস ডিকেন্সকে নিয়ে পড়েছি, তখন তো আমরা জেনেছি যে তখনকার মানুষ প্রচুর সংবাদপত্র পড়তো। যারা মোটামুটি লিখতে পড়তে জানতো তারাও সংবাদপত্র পড়তো। এখন সংবাদপত্রের মাধ্যমে মানুষকে কিভাবে আকৃষ্ট করা যায়? সংবাদপত্রে কি ধরনের সংবাদ বেশি দেখবেন? এখনকার দেখবেন, খুবই দুঃখজনক হলেও সত্য, দেখবেন যে স্ক্যান্ডালস, ভায়োলেন্স, বিভিন্ন রকম রাহাজানি, হত্যা, ছিনতাই, দুর্ঘটনা, এইসব দেখবেন সংবাদপত্র ভর্তি। অরিজিনাল কন্টেন্ট, যেগুলো এসেনশিয়াল কন্টেন্ট, জরুরি, সেগুলো কম। মানুষকে এরকম উল্টাপাল্টা সংবাদ দিয়ে তাদেরকে ভরিয়ে দেওয়া হচ্ছে। এখন এই যে যারা অর্ধশিক্ষিত মানুষজন, তারা শুধুমাত্র নামে শিক্ষিত, এরা ওই রকম ইয়েলো প্রেস জার্নালিজমের দিকে আকৃষ্ট হচ্ছে, কারণ তারা কিন্তু মন মানসিকতার দিক থেকে অতটা উন্নত হয়নি, তারা শুধুমাত্র নামে মাত্র শিক্ষিত। বিশাল সংখ্যক একটা মানুষ, তারা শুধুমাত্র নামে শিক্ষিত। যারা শুধুমাত্র নামে মাত্র শিক্ষিত, তাদের মধ্যে কিন্তু ওই সত্যিকারের শিক্ষাটা আসেনি। এতে করে কি ঝামেলাটা হলো? তারা সাহিত্যকে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট, বিনোদনের মাধ্যম হিসেবে নিচ্ছে। লিটারেচার ইজ টেকেন অনলি অ্যাজ এ মিন অফ এন্টারটেইনমেন্ট। এখন সাধারণ মানুষকে, এই অর্ধশিক্ষিত জনসাধারণকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিভিন্ন রকম সস্তা সাহিত্য এবং সস্তা সাংবাদিকতা শুরু হয়ে গেল। মানুষ রিডিং এর মাধ্যমে এন্টারটেইনমেন্ট নেওয়ার চেষ্টা করত। এখন যারা সত্যিকারের শিল্পী, তারা নিশ্চয়ই এই এন্টারটেইনমেন্ট বেসড সাহিত্য রচনা করবে না। তারা এই বিষয়ে বিদ্রোহ শুরু করলেন। যারা শিল্পী তারা মোটামুটি ডিটারমাইন্ড, তারা একাগ্র, তারা একদম 100% ডিসিশন নিয়ে নিয়েছে যে তারা কম্প্রোমাইজ করবে না। এই অর্ধশিক্ষিত জনসাধারণকে আকৃষ্ট করার জন্য তারা তাদের সাহিত্যের মানে কখনোই কম্প্রোমাইজ করবে না। তারা তাদের মতো করে স্ট্যান্ডার্ড
আর্ট স্ট্যান্ডার্ড, শিল্পমান যেন বজায় থাকে এইভাবে তারা নতুন ধরনের শিল্পকর্ম রচনা করে যাচ্ছেন। আর সমাজের বেশিরভাগ যারা অর্ধশিক্ষিত পাঠক তারা কিন্তু বিনোদনের মাধ্যম হিসেবে নেয়ার চেষ্টা করছে। মজা লাগছে, পড়ে কি আনন্দ হচ্ছে? দেখা যাচ্ছে যে আধুনিক শিল্পীদের, আধুনিক সাহিত্যিকদের সাহিত্য রচনা পড়ে আনন্দ হচ্ছে না। এতে কি হলো? বেশিরভাগ মানুষ সেটা বর্জন করলো। জাইনাব শুনতে পাচ্ছেন? সৈয়দা জাইনাব হাসান, জাইনাব শুনতে পাচ্ছেন? Yes, sir. রেড লাইন থেকে পড়েন তো, রেড মার্ক, পাবলিক, এখান থেকে একটু পড়েন তো। Yes, sir. Sure, sir. A public that was literate but not in any real sense educated increased steadily throughout the 19th century. And one result of this was the splitting up of the audience for literature into highbrows, lowbrows, and middle brows. Although in earlier periods there had been different kinds of audience for different kinds of writing, the split now developed with unprecedented speed and unprecedented speed and to an unprecedented degree because the mass production of popular literature for the semi-literate, the fragmentation of the reading public now merged with the artists' war on the Philistine, and indeed was one of the causes of war in the first place, to widen the gap between popular art and art esteemed only by the sophisticated and the expert. থ্যাংক ইউ। এখনো আমাদের চলচ্চিত্রের কথা চিন্তা করেন, দুই ধরনের সিনেমা আমরা পাই। একটা হচ্ছে মেইনস্ট্রিমের সিনেমা, আর হচ্ছে আর্ট ফিল্ম। এটা আমাদের দেশেও আছে, কলকাতাতেও আছে। যদি আমরা বাংলা সিনেমা দেখি, আর্ট ফিল্ম আছে, এটা শুধুমাত্র একটা বিশেষ শ্রেণীর দর্শকের জন্য, আর হচ্ছে জনপ্রিয় মেইনস্ট্রিম ধারা। এটাকে আমি একটা এক্সাম্পল হিসেবে দিলাম। শিল্পেও এরকম, সাহিত্যেও এরকম ধারা আছে। সাহিত্যেও একটা ধারার সৃষ্টি হলো মেইনস্ট্রিম ধারা। মেইনস্ট্রিম হচ্ছে পপুলারিটি বেসড, যে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে জনপ্রিয় হওয়া, জনপ্রিয় হবে এই উদ্দেশ্য করে যে সাহিত্যটা লেখা হয়, পপুলার লিটারেচার। এটার উদ্দেশ্য থাকে হচ্ছে বেশিরভাগ মানুষ যাতে এটা গ্রহণ করে, বেশিরভাগ মানুষ যেন সেটা আনন্দ পায়, এন্টারটেইনমেন্ট পারপাস যেটা বললাম। এমনিতেও তো যারা শিল্পী তারা কম্প্রোমাইজ করছে না, তাদের কথা হচ্ছে আমরা আমাদের মতো সাহিত্য রচনা করব, মানুষ বুঝলে বুঝলো, না বুঝলে নাই। সমাজ তো মাথা ঘুরিয়ে নিল, মন ঘুরিয়ে নিল, মুখ ঘুরিয়ে নিল। এবার আরেকটা নতুন শ্রেণী জন্মগ্রহণ করলো, এরা হচ্ছে অর্ধশিক্ষিত, সেমি লিটারেট, যে কথাটা এখানে বলা আছে। এরা শুধুমাত্র নামে মাত্র শিক্ষিত, কিন্তু সত্যিকারের শিক্ষিত না। এরা শুধুমাত্র লিটারেচারকে বিনোদনের মাধ্যম হিসেবে নিচ্ছে। সেই সুযোগে ইয়েলো প্রেস, হলুদ সাংবাদিকতা, সস্তা সাহিত্য, এগুলো প্রচুর পরিমাণে বাড়তে লাগলো। দেখা গেল যে মানুষ, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা নিম্নমানের সাহিত্য বিক্রি করে তারা প্রচুর টাকা পয়সার মালিক হতে লাগলো, টাকা পয়সা অর্জন করতে লাগলো। পপুলারিটি, মানি, বিজনেস, কমার্শিয়াল থিংস, এই সব মিলিয়ে দেখা গেল যে পপুলার আর্ট তখন এর স্ট্যান্ডার্ডটা একরকম, আর সত্যিকারের আর্ট তার স্ট্যান্ডার্ডটা আরেক রকম। কিন্তু এই দুইয়ের মধ্যে বিশাল ফারাক। পপুলার আর্ট, দেয়ার ইজ এ হিউজ গ্যাপ বিটুইন পপুলার আর্ট, একদিকে হচ্ছে জনপ্রিয় শিল্প, জনপ্রিয় সাহিত্য, আরেকদিকে হচ্ছে সফিস্টিকেটেড আর্ট, যেটা শিল্পীরা বলে থাকেন সত্যিকারের শিল্প, জেনুইন শিল্প। সমাজের এমনিতেও তো সমাজের বেশিরভাগ মানুষ শিল্পীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, শিল্পীরা তো বিচ্ছিন্ন। এর মধ্যে লোয়ার মিডল ক্লাস থেকে একটা শ্রেণী, তারা শুধুমাত্র নামে মাত্র শিক্ষিত, দে আর সেমি লিটারেট, তাদেরকে
অনেকে বলেছেন লো ব্রোস, a public that was literate, তারা শুধুমাত্র নামে মাত্র শিক্ষিত বাট নট এনি রিয়েল সেন্স এডুকেটেড। এটার বিপুল গতিতে তাদের সংখ্যা বাড়তে লাগলো থ্রু আউট দ্য 19th সেঞ্চুরি। এটা 1890 এর দশকেও তো আমরা প্রচুর পরিমাণ, বিশেষ করে 1870 পর থেকে অর্ধশিক্ষিতদের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়তে লাগলো। এরা পড়া, রিডিং কে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট হিসেবে নিত। সেই সুযোগে একটা গোষ্ঠী তারা সস্তা সাহিত্য, হলুদ সাংবাদিকতা এইসবে গুরুত্ব দিতে লাগলো এবং পপুলার আর্টের একটা ধারা তৈরি হলো। আর যারা সত্যিকারের শিল্পী, তারা শিল্পের যে ডেভেলপমেন্ট, যে ইভলিউশন, সেই ডাকে সাড়া দিয়ে শিল্প সাহিত্য রচনা করে যাচ্ছেন। শিল্পী আলাদা হয়ে যাচ্ছে, সমাজ শিল্পীকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, শিল্পী সমাজকে বর্জন করছে, সমাজও শিল্পীকে প্রত্যাখ্যান করছে। শিল্পী শিল্পীর মতো করে শিল্পকর্ম রচনা করছে, সাধারণ মানুষের কথা চিন্তা করছে না। আর এদিকে যারা লোয়ার ক্লাস, লোয়ার মিডল ক্লাস, তারা শুধুমাত্র লিটারেচারকে এন্টারটেইনমেন্ট, বিনোদনের মাধ্যম হিসেবে নিচ্ছে। তাহলে মিডল ক্লাস, লোয়ার ক্লাস তারা যে ধরনের সাহিত্যটা বাছাই করছে, তারা যে ধরনের সাহিত্য এনজয় করছে, সেই ধারাটাই হচ্ছে পপুলার আর্ট। কিন্তু পপুলার মানেই যে সেটা অরিজিনাল জেনুইন আর্ট তা কিন্তু না, কারণ তারা একটা ইলিউশনের মধ্যে আছে, তারা একটা অ্যাডাল্টারেটেড লিটারেচারের মধ্য দিয়ে তারা যাচ্ছে। যারা শিল্পী, সত্যিকারের শিল্পী, তারা কিন্তু এই পিউরিটি অফ আর্ট এটা নিয়ে তারা কিন্তু অবসেস, তারা ফোকাস করছে, তারা তাদের মতো করে শিল্প সাহিত্য রচনা করছে এবং একটা বিশাল গ্যাপ তৈরি হচ্ছে। এটা একটা ঝামেলা গেল। আরেকটা ঝামেলা আপনারা একটু, আমি রিকোয়েস্ট করব, আলিফ দেখতে পাচ্ছেন? আলিফ, আলিফ, হুরায়রা, হুরায়রা দেখতে পাচ্ছেন? হুরায়রা, Yes, sir. হুরায়রা আপনি পড়েন তো প্রথম থেকে। Okay, sir. Another manifestation. Another manifestation, or at least accompaniment, of the end of the Victorian age was the rise of various kinds of pessimism and stoicism. The novels and poetry of Thomas Hardy show one kind of pessimism, and it was pessimism even if Hardy himself repudiated the term. And the poems of A. E. Hoffmann show another variety. While a real or affected stoicism is to be found not only in these writers, but also in many minor writers of the last decade of the 19th century and the first decade of the 20th. Examples of this stoicism: the determination to stand for human dignity by enduring bravely with a stiff upper lip, whatever fate may bring, range from Robert Louis Stevenson's essays and the rhetorically assertive poems of the editor and journalist V.V.E. Henley to Rudyard Kipling's Jungle Books and many of his short stories. থ্যাংক ইউ। এই পয়েন্টটা কি বলছে? একটু আগে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে শিল্পী এবং সাধারণ মানুষের মধ্যে বড়সড় একটা ফারাক আছে, একটা বিশাল গ্যাপ তৈরি হয়েছে। তার কারণগুলো আমরা জানলাম। এমনিতে ফিলিস্তিন এবং আর্টিস্টের মধ্যে বিশাল গ্যাপ, এর মধ্যে নতুন একটা ইস্যু অ্যাড হলো, সেটা হচ্ছে রাইজ অফ ভেরিয়াস কাইন্ডস অফ পেসিমিজম অ্যান্ড স্টোইসিজম। লেখার মধ্যে হতাশা, পেসিমিজম হচ্ছে অপটিমিজমের বিপরীত শব্দ। আমরা স্যার ওয়াল্টার স্কটের নভেল নিয়ে যখন পড়েছি, চার্লস ডিকেন্সের নভেল নিয়ে যখন পড়েছি, তখন সেখানে কিন্তু সবসময় একটা আশাবাদ, অপটিমিজম পেয়েছি। এখন মডার্ন লিটারেচারে, মডার্ন আধুনিক সাহিত্যে শুধু পেসিমিজম আর পেসিমিজম, হতাশা। এবং হতাশা পড়তে পড়তে যদি হতাশা পাঠকের মনে
ভর করে, তাহলে কিন্তু পাঠকরা সেটা ভালোভাবে নেয় না। মানুষ সবসময় আনন্দ নিতে চায়। এখন সাহিত্য আস্বাদ করতে গিয়ে যদি আমার ভিতরে হতাশা ঢুকে যায়, তাহলে তো সেটা দুঃখজনক। এই মডার্ন সাহিত্যে আমরা হতাশাবাদের লক্ষণ দেখতে পাচ্ছি, তার সাথে স্টোইসিজম। এই শব্দটা হয়তো আপনাদের অনেকের অপরিচিত। স্টোইসিজম মানে কি? একটু নিচে দেখেন, রেড কালারে মার্ক করা আছে। স্টোইসিজম মানে কি? স্টোইসিজম, the determination to stand for human dignity. The determination, প্রতিজ্ঞা। determination মানে কি? প্রতিজ্ঞা, জেদ। প্রতিজ্ঞা টু স্ট্যান্ড ফর হিউম্যান ডিগনিটি, আমাদের আত্মসম্মানের জন্য টিকে থাকা। স্ট্যান্ড ফর ডিগনিটি, আমরা সবাই এটা স্বীকার করি যে আমাদের আত্মসম্মান বড় কথা, আমাদের সেলফ ডিগনিটি বড় কথা। আমাদের আত্মসম্মান বজায় রাখার জন্য আমরা যা কিছু বিসর্জন দেওয়া প্রয়োজন করব। বাই এন্ডিউরিং ব্রেভলি, আমরা সাহসের সাথে যে কোনো বিপদ মোকাবিলা করব। আমরা যে কোনো দুর্যোগ, যে কোনো বিপদ সহ্য করব উইথ এ স্টিফ আপার লিপ। আমরা যে কোনো বিপদের মোকাবিলা করব একদম হাসি মুখে, মাথা উঁচু করে। যাই যে বিপদই আসুক না কেন, সময় পরিস্থিতি আমাদেরকে যেভাবে আক্রমণ করুক না কেন, যত বিপর্যয় আসুক না কেন, আমরা আমাদের আত্মসম্মান বজায় রেখে মাথা উঁচু করে সবকিছু মোকাবিলা করব। এই যে একাগ্রতা, এই যে প্রতিজ্ঞা, এটাকেই বলা হয় স্টোইসিজম। এটাকে অনেকে পজিটিভলি নেবেন, অনেকে নেগেটিভলি নেবেন, বাট আমরা এখানে পজিটিভলি নিচ্ছি যে আধুনিক সাহিত্যে আমরা পেসিমিজম এবং স্টোইসিজমের একটা ছাপ পাই। এক্সাম্পল আছে এখানে থমাস হার্ডি তার লেখার মধ্যে। থমাস হার্ডি নিজে অবশ্য এটাকে প্রত্যাখ্যান করেছেন, কিন্তু তারপরেও থমাস হার্ডির লেখার মধ্যে কিন্তু আমরা পেসিমিজম এবং স্টোইসিজমের ছাপ পাই, হতাশাবাদ এবং এই যে একাগ্রতা, স্টোইসিজম। হুসম্যানের পোয়েমসও আমরা পাই। এরপর রবার্ট লুই স্টিভেনসনের যে প্রবন্ধগুলো, রুডিয়ার্ড কিপলিং এর জঙ্গল বুক, মোগলির যে গল্প, এটা তো আপনারা অনেকে জানেন যে মোগলি তার জীবনে কত দুঃখ কষ্ট, কিন্তু তারপরেও সে সংগ্রামের সাথে সবকিছু মোকাবিলা করছে। এই যে জীবনে যত বড় বিপদ আসুক না কেন, সেটাকে সাহসের সাথে মাথা উঁচু করে নিজের আত্মসম্মান বজায় রেখে মোকাবিলা করা, এটাই হচ্ছে স্টোইসিজম। এবং এটা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু সাহিত্যের মধ্যে পেসিমিজম, হতাশাবাদ যোগ হচ্ছে। পেসিমিজম, স্টোইসিজম, এই দুটো কিন্তু আমরা দেখতে পাই আধুনিক সাহিত্যের মধ্যে জায়গা করে নিচ্ছে। তাহলে এটা একটা পয়েন্ট, পেসিমিজম এন্ড স্টোইসিজম, টাচ অফ পেসিমিজম এন্ড স্টোইসিজম, হতাশাবাদ এবং একাগ্রতাবাদ। আমরা যদি স্টোইসিজমকে একাগ্রতাবাদ বলি, যে জীবনে যত বড় বিপদই আসুক না কেন আমরা মাথা উঁচু করে সেগুলো সামলাবো। এই দুটো কিন্তু আধুনিক সাহিত্যে, ইন মডার্ন লিটারেচার, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট পার্ট। যদিও স্টোইসিজমকে অনেকে নিয়ে থাকেন পজিটিভলি, কিন্তু পেসিমিজমটাকে অনেকেই নিতে পারেন না। তারা বলেন যে আধুনিক সাহিত্যের একটা দুর্বল দিক হচ্ছে এতে শুধু হতাশা আর হতাশা। ফাহিমা শুনতে পাচ্ছেন? ফাহিমা সুলতানা, Yes, sir. পরের প্যারাগ্রাফটা একটু শেয়ার করেন তো আমাদের সাথে। Although the high tide, Ji, sir. Although the high tide of anti-Victorianism was marked by the publication in 1918 of that classic of ironic debunking, Eminent Victorians by Strachey, Lytton Strachey, 1880 to 1952, the criticism of the normal attitude and preconceptions of the Victorian middle classes first became really violent in the last 2 decades of the 19th century. আবার পড়েন তো লাইনটা, the criticism, The criticism of the normal attitudes and preconception of the Victorian middle classes first became really violent in the last 2 decades of the 19th century. হ্যাঁ বলেন। No one could have been more savage in attacks on the Victorian conceptions of the family, education, and religion than Samuel Butler.
whose no, whose novels The Way of All Flesh, completed in 1884, Posthumously. posthumously published in 1903, is still the bitterest indictment in English literature of the Victorian way of life. বুঝতে পারছেন, মোটামুটি বোঝা যাচ্ছে যে যারা আধুনিক সাহিত্যিক তারা ভিক্টোরিয়ান অ্যাটিচিউড, ভিক্টোরিয়ান ফিলোসফির উপর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। দুইটা উপন্যাসের দুইটা বইয়ের নাম আছে, একটা হচ্ছে এমিনেন্ট ভিক্টোরিয়ানস বাই লিটন স্ট্র্যাচে, আর হচ্ছে স্যামুয়েল বাটলারের দ্য ওয়ে অফ অল ফ্লেশ। এই দুটো বইতে, এর মধ্যে ওয়ে অফ অল ফ্লেশ এটা একটা নভেল, এতে ভিক্টোরিয়ানদের যে মেন্টালিটি, অ্যাটিচিউড কতটা সংকীর্ণ ছিল, তাদের চিন্তা ভাবনা কতটা ব্যাকডেটেড ছিল, ভিক্টোরিয়ানিজম কতটা ক্ষতিকর মানুষের জীবনযাপনে, এটা তারা দেখিয়েছেন। তারা একদম পচিয়ে শেষ করে ফেলেছেন। মানে ভিক্টোরিয়ান অ্যাটিচিউড, ভিক্টোরিয়ান মিডল ক্লাস অ্যাটিচিউড, এটাকে ওনারা একদম ভয়ানক ভাবে তারা ক্রিটিসাইজ করেছেন। এই যে বলা আছে লাস্ট লাইনে, বিটারেস্ট ইনডাইটমেন্ট ইন ইংলিশ লিটারেচার অফ ভিক্টোরিয়ান ওয়ে অফ লাইফ। ভিক্টোরিয়ানদের লাইফস্টাইলকে একদম তারা পচিয়ে একদম ধ্বংস করে দিয়েছেন। ভিক্টোরিয়ানদের লাইফস্টাইল কতটা ক্ষতিকর ছিল, ডিভাস্টেটিং ছিল। মডার্ন যারা রাইটার তারা সবসময় দেখবেন ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ভিক্টোরিয়ান যে অ্যাটিচিউড, ভিক্টোরিয়ানিজমকে তারা সবসময় প্রতিবাদ করেছেন, সবসময় তারা খুব প্রবলভাবে, কঠোরভাবে তারা ক্রিটিসাইজ করেছেন। The criticism of normal attitudes and preconception of Victorian middle class, ভিক্টোরিয়ানিজমের যে অ্যাটিচিউড, প্রিকনসেপশন, মাইন্ডসেট, এটাকে তারা খুব, এটা নর্মাল ক্রিটিসিজম না, ইট ইজ ভায়োলেন্ট ক্রিটিসিজম, স্পেশালি ইন দ্য লাস্ট 2 decades অফ 19th century, বিশেষ করে 1880 থেকে 1899, এই শেষের 20 বছর খুব প্রবল ভাবে যারা সাহিত্যিক তারা ভিক্টোরিয়ান অ্যাটিচিউডের বিরুদ্ধে তারা রিয়াকশন জানাতে লাগলো। এবং এই রিয়াকশন, এই ক্রিটিসিজম, এটা একটা মোটেও কোনো নিরীহ ক্রিটিসিজম না, এটা প্রবল, কখনো কখনো ভায়োলেন্ট। তার মানে আমরা বুঝতে পারছি যে যারা সাহিত্যিক, আধুনিক সাহিত্যিক, তারা প্রবলভাবে ভিক্টোরিয়ান অ্যাটিচিউডকে ঘৃণা করেন। শুধু ঘৃণা না, প্রবলভাবে ঘৃণা করেন। ভিক্টোরিয়ানিজমকে তারা পারলে একদম গোড়া উপড়ে ফেলে দেন। সাহিত্যের জগতে ভিক্টোরিয়ানিজমের তারা কোনো আর জায়গা দিতে চান না, এতটাই বিতৃষ্ণা ভিক্টোরিয়ানিজমের উপরে। কারণ ভিক্টোরিয়ানিজম এতটাই লিমিটেড করে ফেলে আমাদের চিন্তা ভাবনা। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা যখন হিস্ট্রি পড়ছি, হিস্ট্রি অফ মডার্ন লিটারেচার, 20th century লিটারেচার, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা ভিক্টোরিয়ান অ্যাটিচিউডের বিরুদ্ধে তারা কতটা বিতৃষ্ণায় আছেন, কতটা ঘৃণা, কতটা প্রবল ঘৃণা ভিক্টোরিয়ান লাইফস্টাইলের প্রতি, ভিক্টোরিয়ান অ্যাটিচিউড, মাইন্ড স্টেটের প্রতি। আমাদের লাস্ট স্লাইড, ইনজামামুল হোসেন, দেখতে পাচ্ছেন? ইনজামামুল হোসেন, জি স্যার। পড়েন তো রিডিং দ্য কোরাস। The chorus of questioning of দেখতে পাচ্ছেন না? The chorus of questioning of Victorian assumptions grew ever louder. যত সময় যাচ্ছে ভিক্টোরিয়ান, হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার, the chorus of questioning of Victorian assumption grew ever louder as the century drew to an end. Sounding prominently in it was the voice of the young Bernard Shaw, one of the Butler's greatest admirers. The position of women was rapidly changing during this period. The married women The Married Women's Property Act of 1882, যেটা আমরা অলরেডি জেনে এসেছি, which allowed married women to own property in their own right. নারীরা তাদের সম্পত্তির অধিকার পেয়ে গেল। আইন পাশ হলো, যেটা আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডে পড়েছি,
the admission of women to universities, এটাও আমরা জেনে এসেছি, the different times during the latter part of century, the fight for women's suffrage. একটা আমরা সেকেন্ড পয়েন্টটা পেলাম, ভিক্টোরিয়ান অ্যাটিটিউড। ইনজাম আমি একটু মিউট করবেন। ভিক্টোরিয়ান অ্যাটিটিউডের বিরুদ্ধে তো একটা তীব্র বিতৃষ্ণা কাজ করছে। আরেকটা পয়েন্ট হচ্ছে নারীদের যে অবস্থান সমাজে সেটা পরিবর্তন হচ্ছে। নারীদের অবস্থান পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু সাহিত্যেও প্রভাব পড়ছে। এটা কিন্তু আমাদের পরের পয়েন্টটা, যে নারীদের সমাজে অবস্থান পরিবর্তন হচ্ছে এবং এটা সাহিত্যেও কিন্তু প্রতিফলিত হচ্ছে। The position of women rapidly changing during this period. আর আরেকটা পয়েন্ট, যেহেতু আমাদের সময় প্রায় শেষ, আমি আপনাদের এখানে ওই রেড মার্ক করা লাইনটা দেখেন, তারপরে দ্য বোয়ার ওয়ার, একটা যুদ্ধ হয়। Boer War 1899 to 1902, fought by the British to establish political and economic control over the Boers Republic of South Africa. সাউথ আফ্রিকান রিজনে একটা প্রজাতন্ত্র ছিল বোয়ার নামে, সেখানে ব্রিটিশরা তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক আধিপত্য বিস্তারের জন্য আক্রমণ করেছিল। এই যে বোয়ার ওয়ার, এটা হচ্ছে ব্রিটিশ ইম্পেরিয়ালিজম, ব্রিটিশ ঔপনিবেশবাদের একটা মার্কিং পয়েন্ট, একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন। It marks both the high point and the reaction against British imperialism. ব্রিটিশদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পৃথিবীর মানুষদের যে বিদ্রোহ, রিয়াকশন, এই সময় ব্রিটিশরা সবচেয়ে বেশি পাওয়ারফুল ছিল। এরপর থেকে ব্রিটিশদের পতন শুরু হয়। It was a war against which many British intellectuals protested, and one that British in the end were slightly ashamed of having won. এই বোয়ার যুদ্ধে ব্রিটিশরা জিতে যায়, কিন্তু তাদের বিজয়টা মোটেও সম্মানজনক ছিল না। সারা পৃথিবীতে তখন মোটামুটি সবাই একমত, সবাই মোটামুটি শিওর যে ব্রিটিশরা তাদের আসলে এই পৃথিবীকে সভ্য করার পেছনে তাদের কোনো মনোযোগ নাই, তাদের সমস্ত মনোযোগ হচ্ছে ক্ষমতা এবং অর্থ জোগাড় করার ক্ষেত্রে। তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে পৃথিবী থেকে ধন সম্পদ কালেক্ট করা, ধন, প্রতিপত্তি এবং ক্ষমতা, ইকোনমি অ্যান্ড পাওয়ার, পলিটিক্স অ্যান্ড ইকোনমি, এই দুই দিক থেকে পুরো পৃথিবীকে শাসন করতে চেয়েছিল ব্রিটেন। এই বিষয়টা ততদিনে সবার মাথায় গেঁথে গেছে। এখন যারা আধুনিক সাহিত্যিক মানেই হচ্ছে এরা ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী। ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা অনেক কলোনিয়াল মাইন্ডসেটের রাইটার পেয়েছি। মডার্ন পিরিয়ডে এসে আমরা পাবো বেশিরভাগ সাহিত্যিক তারা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী। পোস্ট কলোনিয়াল মাইন্ডসেট আমরা এদের মধ্যে দেখতে পাই, অ্যান্টি কলোনিয়াল অ্যান্ড পোস্ট কলোনিয়াল মাইন্ডসেট। এবং সারা পৃথিবীতে, এমনকি ইংল্যান্ডেও, ব্রিটেনেও যারা সাহিত্যিক তারা এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, নিজের দেশের বিরুদ্ধে সংগ্রাম করেছে। এই বোয়ার যুদ্ধের সময় মানে পুরো পৃথিবীর চোখ খুলে গিয়েছিল যে ব্রিটিশরা তো তাদের উদ্দেশ্য ভালো না, তারা মুখে মুখে বলছে যে তারা পুরো পৃথিবী সভ্য করতে চায়, সুন্দর করতে চায়, পৃথিবীতে সভ্যতার আলো আনতে চায়, কিন্তু তারা তো আসলে মানুষের ক্ষতি করছে। তারা দেশের পর দেশ দখল করছে, হাজার হাজার মানুষ হত্যা করছে, মানুষের স্বাধীনতা হরণ করে তারা তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা বিস্তার করছে। ব্রিটিশ ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই মডার্ন পিরিয়ডে প্রবল বিদ্রোহ, রিয়াকশন শুরু হলো। এবং অনেক ব্রিটিশ বুদ্ধিজীবী, অনেক সাহিত্যিক তারা তাদের নিজের দেশের সরকারের বিরুদ্ধে তারা সংগ্রাম করতে লাগলো। আধুনিক সাহিত্য মানে এখানে আমরা দেখতে পাবো অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট এবং পোস্ট কলোনিয়ালিস্ট কিছু কথাবার্তা এখানে আসবে। তাহলে ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে কিন্তু আমরা কথা বলছি, যে ব্রিটেনের নিজের দেশের মানুষরা, নিজের দেশের সাহিত্যিক বুদ্ধিজীবীরা তারা ব্রিটিশ ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে তারা কথা বলছে।
তারা সোচ্চার হচ্ছে, তারা লেখালেখি করছে, গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতায় সরাসরি তারা ব্রিটিশ ইম্পেরিয়ালিজম, কলোনিয়ালিজমের বিরুদ্ধে তারা কথা বলছে। ব্রিটেন সভ্যতার নামে, ধর্মের নামে পুরো পৃথিবী দখল করার চেষ্টা করছে, পুরো পৃথিবীতে রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এবং এটা কিন্তু আমরা আধুনিক সাহিত্যে একদম সরাসরি দেখতে পাবো। এটাকে বলা হচ্ছে পোস্ট কলোনিয়ালিজম। এই যে ব্রিটিশরা পুরো পৃথিবী দখল করে রেখেছিল, অর্ধেক পৃথিবী, পুরো পৃথিবী, বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য ডুবতো না, সান নেভার সেট ইন ব্রিটিশ এম্পায়ার। এত এত বিশাল ছিল তাদের সাম্রাজ্য। এই বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে গিয়ে তারা পৃথিবীর ওয়ার্ল্ড লিটারেচার, ওয়ার্ল্ড কালচারের অনেক ক্ষয়ক্ষতি করেছে। এবং সেই ড্যামেজিং ইনফ্লুয়েন্স অফ ব্রিটিশ ইম্পেরিয়ালিজম এন্ড কলোনিয়ালিজম, এটা আমরা আধুনিক সাহিত্যে দেখতে পাই। আমরা পরবর্তীতে এগুলো আরো ডিটেইলে স্টাডি করার চেষ্টা করব। আপনারা যেটা করবেন, যদিও স্লাইড গুলো দেখতে সুন্দর লাগছে না আনফরচুনেটলি, টেক্সট বেসড, কিন্তু এটা ইন্টেনশনালি আমি এভাবে করেছি। ইন্টেনশনালি এটা এভাবে করা আপনাদের সুবিধার জন্য। গুরুত্বপূর্ণ অংশ যেগুলো আপনাদের বুঝতে হবে, ঠান্ডা মাথায় স্টাডি করতে হবে, সেগুলো আমি হাইলাইট করে রেখেছি রেড মার্কে। দেখেন, ফার্স্ট স্লাইডে দুটো রেড মার্ক দেখা যাচ্ছে। রেড মার্ক গুলো অবশ্যই মন দিয়ে পড়বেন। এরপরে পারলে ব্ল্যাক বোল্ড করা যেগুলো, সেগুলো পড়বেন। তারপরের স্লাইডেও দেখেন দুটো সেন্টেন্স আছে রেড মার্ক করা, এগুলো ফোকাস করতে হবে। এবং তারপর ব্ল্যাক মার্ক গুলো সেম ওয়ে, তারপরেরটাতে 3 লাইনস আছে, তারপরেরটাতে 2 লাইনস আছে। স্লাইড গুলো আপনারা ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন যে কিছু কিছু সেন্টেন্স আছে একদম লাল লাল রেড ফন্টে লেখা, ওগুলো অবশ্যই আপনাদেরকে ডিটেইলে পড়তে হবে। এগুলো কিন্তু আপনাদের ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। আর ওই রেড মার্ক করা অংশগুলো বুঝতে হেল্প করবে আপনাদের ব্ল্যাক বোল্ড অংশগুলো, এগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। ধীরে 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 পড়া শুরু করেন। বিষয়টা একটু জটিল, বিশেষ করে ইতিহাসটা একটু জটিল। তাহলে আজকে আমরা দুটো পয়েন্ট মেইনলি আলোচনা করেছি, দুটো পয়েন্ট। একটা হচ্ছে প্রথম 2 স্লাইডে শিল্পীর সাথে সাধারণ মানুষ, সাহিত্যিকদের সাথে আমজনতার কিভাবে একটা গ্যাপ তৈরি হলো সেই নিয়ে কথাবার্তা বলা আছে। থার্ড স্লাইডে এসে অ্যান্টি ভিক্টোরিয়ান রিয়াকশন নিয়ে কথা বলেছি, ভিক্টোরিয়ান রিয়াকশন। এরপর নারীদের অবস্থান পরিবর্তন হচ্ছে, পজিশন অফ ওমেন নিয়ে হালকা কিছু কথা বলা আছে। এরপর ব্রিটিশ ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে যে রিয়াকশন সেই নিয়ে কথা বলা আছে। তাহলে কয়টা পয়েন্ট আমরা পেলাম? প্রথম দুটো স্লাইডে হচ্ছে ডিস্টেন্স, এলিয়েনেশন অফ আর্টিস্ট, ডিস্টেন্স অফ ফিলিস্তিন অ্যান্ড আর্টিস্ট, আর নাম্বার 1। এরপর নাম্বার 2 হচ্ছে পেসিমিজম এন্ড স্টোইসিজম, নাম্বার 3 অ্যান্টি ভিক্টোরিয়ান অ্যাটিটিউড, নাম্বার 4 পজিশন অফ ওমেন, নাম্বার 5 অ্যান্টি ব্রিটিশ ইম্পেরিয়ালিস্ট অ্যাটিটিউড। এই বিষয়গুলো আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হিসেবে পড়ছি মডার্ন লিটারেচারে। আপনারা স্লাইডটা ভালো করে দেখবেন, ভালো করে পড়বেন। যদি আমাদের এখন তো ক্লাসগুলোতে টাইম কম, 1 আওয়ারের মধ্যে আমাদের শেষ করতে হয়। এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, সেটা হচ্ছে আমরা আমাদের এক্সট্রা কিছু টাইম বের করতে হবে, কারণ আমাদের অনেকেরই ক্লাস পড়ে যাবে, আমরা চাইলেও ওই ক্লাসটা বড় করতে পারবো না। সেক্ষেত্রে আরো কনফিউশন থাকলে এগুলো আমরা পরবর্তীতে টাইম ঠিক করে আপনাদের ওগুলো ডিটেইলস আলোচনা করা হবে। আর আপনাদের ভাইভা তো ইনশাল্লাহ আপনাদের আরেকটু সময় দিচ্ছি, আপনাদের অ্যাসাইনমেন্টের স্ট্যাটাস দেখে আপনাদের সুবিধার জন্য ভাইভার জন্য একটু সময় দিচ্ছি। আপনারা মিড টার্মের কোয়েশ্চেন গুলো আর একটু ভালো করে স্টাডি করে বৃহস্পতিবারে আপনারা ভাইভার জন্য প্রিপারেশন রাখেন, আমি সময় দিয়ে দিব। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে আমরা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। আজকে তো কিছু পয়েন্ট আমরা আলোচনা করলাম। নেক্সট ক্লাস আমাদের রমাদানের টাইমটা কিন্তু 2টা থেকে, এমনিতে আমাদের ক্লাস 4টা থেকে ছিল, এখন কিন্তু 2টা থেকে হবে, এটা একটু মাথায় রাখবেন। আর এই
প্রবলেম সলভিং এর জন্য আমরা আলাদা একটু টাইম ঠিক করব, এটা আমাদের সুবিধা মতো পরে আমরা ঠিক করে নিব। এটা হচ্ছে শুধুমাত্র যাদের কনফিউশন তাদের জন্য স্পেশাল। ঠিক আছে, আপনারা পড়তে থাকেন, শুরু করতে থাকেন ধীরে ধীরে। অল দ্য বেস্ট, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার রেকর্ডিং দিয়ে দিন। হ্যাঁ 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 অবশ্যই, ভালো থাকবেন, টেক কেয়ার, সাবধানে থাকবেন। শাহপরান, রুফায়দা,